আমি এরই ধারাবাহিকতায় আমাদের পরবর্তী লিড টক স্পিকার যিনি আসেন হচ্ছে এমডি মতিউর রহমান রবিন স্যার। উনি হচ্ছে ডিরেক্টর এসেনশিয়াল ক্লোদিং লিমিটেড, আমাদের যে টাইটেল স্পন্সর ম্যানেজ করে দিয়েছেন। তিনি আজকে আমাদের মাঝখানে তার ডাইভার্স এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। যে টপিকটার উপরে সেটি হচ্ছে পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অফ আইবি গ্র্যাজুয়েটস। আমার মনে হয় এটা অনেক বেশি দরকার। আমি স্যারকে ফ্লোর দিয়ে দিচ্ছি। স্যার, আপনি আপনার মতো করে এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। জি, অবশ্যই স্যার। আসসালামু আলাইকুম। উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, যারা গেস্ট এখানে ডিস্টিংগুইশড গেস্ট আছেন, এবং সিনিয়র জুনিয়র সব স্টুডেন্ট, সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। গুড ইভিনিং, আই থিঙ্ক, সরি, গুড আফটারনুন। আই থিঙ্ক সকাল মনে হয় আমরা অলরেডি পার করে আসছি। তো আজকে আসলে আমি আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য এখানে আসছি। আমি ফিজিক্যালি ফিট না, বাট কেন জানি মনের টানে আমি এখানে চলে আসছি। হ্যাঁ, নেচারের প্রতি আলাদা একটা ভালোবাসা আমার আছে, এটা সত্যি কথা। কারণ আজকে থেকে 8 কি 9 বছর আগে যখন, বা 10 বছর আগে যখন আইপি ডিপার্টমেন্টের যাত্রা শুরু হয়, তখন একবার আমার আসার কথা ছিল। আমি আস্তে আস্তে আমার বন্ধুকে বলতেছিলাম যে 10 বছর আগে একটা প্রোগ্রাম মিস করছি। আমাদের শুরুর দিকে ডিপার্টমেন্ট হেড ডক্টর ইকবাল স্যারের সঙ্গে আমার আসার কথা ছিল এই সময়। আমি ওই সময়টা মিস করছি। আমি বলছি আজকে থেকে 10 বছর পর আবার আমি এই সুবর্ণ সুযোগটা হারাতে চাই না। আমি নিজেরে যেতে চাই এবং আমি আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। থ্যাংক ইউ। তো আমি হয়তো ভুলে যেতে পারি, আজকে প্রোগ্রাম যারা অ্যারেঞ্জ করছে তাদেরকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। কারণ এত বড় একটা প্রোগ্রাম, এত সুন্দর করে একটা প্রোগ্রাম সাজানো আসলে খুব একটা সহজ না। যারা এর পেছনে কাজ করেন, যারা পেছনের কারিগর, তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এটা অনেক কষ্টসাধ্য একটা কাজ, যেটা আমরা জানি। সাস্ট আইপি থেকে অ্যালামনাই এবং টিচারদের পক্ষ থেকে, স্টুডেন্টের পক্ষ থেকে কিছুদিন আগে আমরা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছিলাম। এটার নাম ছিল 3 Decades of সাস্ট আইপি, 30 বছর পূর্তি উপলক্ষে। এই প্রোগ্রামটাও মনে হয় সাস্টের সবচেয়ে বড় প্রোগ্রাম ছিল। আমার কেন জানি মনে হয় আইপি যেখানে যেটা করে মনে হয় সবচেয়ে বেশি বড় করে করে আর কি। স্যারের কথা শুনে মনে হচ্ছিল যে এইটা হচ্ছে একটা মাইল ফলক, যে আইপি এত বড় একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে। সো আইপি ইজ লাইক দ্যাট, যেখানে করে অনেক বড় করে করে, অনেক সাহস নিয়ে করে। থ্যাংক ইউ সবাইকে। তো আমি একটু খুব বেশিক্ষণ কথা বলবো না, বাট তারপরেও একটু এক্সপিরিয়েন্স শেয়ারিং, যেহেতু সেশনটা একটু আমাকে হয়তো আমার কিছু জড়তা থাকতে পারে, একটু অসুস্থ থাকতে পারে, এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। থ্যাংক ইউ। আজকে থেকে প্রায় কত বলবো, আমি হচ্ছে 95-96 সেশনের স্টুডেন্ট ছিলাম সাস্ট আইপির। গল্পটা খুবই সুন্দর। পাশ করে আমি রাজশাহী থেকে পড়াশোনা করছি, রাজশাহী ল্যাবরেটরি এবং রাজশাহী কলেজ। পাশ করার পরে পড়াশোনার ইচ্ছা ছিল ফিজিক্স নিয়ে। সো ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্সে ইন্টারভিউ দিতে যেয়ে টাইম মিস করলাম। রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্সে ভর্তি হলাম। তো ক্লাস শুরু হতে অনেক দেরি হচ্ছিল, উৎসাহ হারাই ফেলছিলাম। সো ইঞ্জিনিয়ারিং পড়ারও একটু ইচ্ছা ছিল। তো একদিন সার্কুলারে দেখলাম ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিউশন কন্ট্রোল। তো আমি আমার বড় ভাইকে বললাম, এত বড় সাবজেক্ট, এটা মনে হয় খুব ভালো হবে। তো পরে আমার বড় ভাই বললো যে না, তুমি ভুল করতেছো, এটা আসলে 2টা সাবজেক্ট। আমি তারপরেও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং অনেক বড় সাবজেক্ট এবং শুনতে খুব ভালো লাগতেছে, আমি এই সাবজেক্টে পড়বো। তো অনেক খোঁজখবর নিলাম, অনেক দেশের বাইরে দেশের ভেতরে অনেক খোঁজখবর নিলাম। আমার বড় ভাই বললো যে তুমি যদি এই সাবজেক্টে পড়তে পারো, একদিন তোমার স্যালারি 1 লাখ টাকার মতো হবে। আমি বলছি তাহলে তো খুবই ভালো, আমার এই সাবজেক্টেই পড়তে হবে। তো আমি অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে আমি চান্স পেলাম এবং পড়তে আসলাম। সো শুরুর দিকে জার্নিটা আমাদের সত্যিই খুব এত স্মুথ ছিল না। আমাদের ফ্যাকাল্টি, আমাদের ল্যাব, এগুলো যে খুব বেশি উন্নত ছিল ব্যাপারটা এরকম না। আমি দেখতাম বুয়েট থেকে টিচাররা আসতেন, বুয়েট থেকে টিচাররা জয়েন করলেন, দেশের বাইরে বিশেষ করে আইআইটি থেকে কয়েকজন ফ্যাকাল্টি এসে জয়েন করলেন। আমরা আস্তে আস্তে আমাদের ক্লাসগুলো শুরু করলাম। যখন আমরা ক্যাডে ক্লাস করতাম খুব কষ্ট পেতাম, বা কষ্ট লাগতো যে খুব ভালো মতো শিখতে পারতেছি না।
ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করতাম, খুব কনফিডেন্টের অভাব ছিল। আমরা খুব অনেকে দেখতাম যে কান্নাকাটি করতাম, বুঝতাম না। শুরু থেকে জার্নিটা এরকম ছিল, বাট আমরা তখন কষ্ট করছি, শিখতে চেষ্টা করছি, পিছনে লেগেছিলাম। তো যাই হোক, বের হলাম পাশ করে, খুব ভালোভাবেই আস্তে আস্তে ডিপার্টমেন্ট সামনের দিকে যেতে লাগলো। আমরা আমাদের যে ডিফিকাল্টিসগুলো ছিল এগুলো পার করে বের হলাম 2002 এর ফেব্রুয়ারির দিকে। পাশ করার পরে শুরু হলো আসলে আরেকটা নতুন গল্প। পাশ করার পর দেখি বাজারে আমাদেরকে কেউ চেনে না। আমি আইপির একটা অচেনা বিভাগের স্টুডেন্ট, আমার সামনে অনেক চ্যালেঞ্জ। আমাদের সম্ভাবনা কি, ভবিষ্যৎ কি, এটা দেখতেছি নিজে থেকেই তৈরি করতে হবে। বাজারে কেউ চেনে না, কেউ জানে না। অনেক জায়গায় অ্যাপ্লাই করি, দেখি কোনো ডাক আসে না, কোনো কল আসে না। বিডি জবসে কল করি, দেখি যে কেউ পাত্তা দেয় না। অনেক জায়গায় হচ্ছে প্রিন্টার কিনলাম, প্রিন্টার কিনে সিভি ছাপানো শুরু করলাম, পাঠানো শুরু করলাম, দেখি খুব বেশি একটা সাড়া নাই। তো খুব অজানা, মানে লোকজন যখন জিজ্ঞাসা করতো যে আপনারা কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট, বলতাম যে আমরা আইপি থেকে পাশ করছি। খুব ভালো লাগতো, আইপি মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, বলতেও ভালো লাগতো। বলে আপনারা কি করেন? আমরা মানে স্পেশাল পার্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সে কম্বিনেশন অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। আমরা হিউম্যান ফ্যাক্টর ইঞ্জিনিয়ারিং পড়ছি, অ্যাপার্ট ফ্রম ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আমরা আর্গোনমিক্স পড়ছি, আমরা রোবোটিক্স পড়ছি, আমরা এই পারি বিভিন্ন রকমের কথা বলা শুরু করলাম। আমাকে বলে এইসব দিয়ে কি হবে, এইসব কি বাংলাদেশের কোনো কাজে আসবে, এগুলোতে আমরা কি করব? আবার সেই হতাশা। তো একবার একটা জায়গা থেকে কল আসলো, এটার নাম হচ্ছে আমার মনে আছে কোম্পানিটার নাম, এটা হচ্ছে বিল্ডিং ফর ফিউচার লিমিটেড। তো পেপারে দেখলাম ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং লেখা। তো দেখে খুব ভালো লাগলো যে যাক, অনেকদিন পর পেপারে একটা সার্কুলার পেয়েছি। সো অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে কল আসলো, গেলাম, বসে আছি 2 ঘন্টা 2.5 ঘন্টা। এর অনেক পরে একটা কল পেলাম, আমাকে ডাকা হলো। আমরা 2-3 জন ফ্রেন্ড গেলাম। ইন্টারভিউ বসার কিছুক্ষণ পরে বলে আপনার কোথেকে আসছেন আপনি? আমি বললাম আমার তো সাবজেক্ট আইপি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। বলে আমরা তো এই সাবজেক্টের সার্কুলার দিই নাই। আমি বললাম কি বলেন, এই যে সার্কুলার সঙ্গে নিয়ে আসছি আপনারা লিখছেন? বলে না, মেবি কোনো জায়গায় কোনো ভুল হয়েছে। তো শুরুটা ছিল আসলে এইরকম যে আমরা এই জায়গাগুলোতে নিয়ে আমাদেরকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে। এনিওয়ে, কিছু কিছু চাকরির অফার পাওয়া শুরু করলাম। 4 মাস 5 মাস 6 মাস যাওয়ার পর স্যালারি লাইক 3500। আমাদের কিছু ফ্রেন্ড মন্নু সিরামিক্সে জয়েন করলেন, কিছু ফ্রেন্ড ইয়াংওয়ানে জয়েন করলেন। আমার একটা জব হলো কোকোকোলা বাংলাদেশ লিমিটেড, আলেখারচর, কুমিল্লা। আমি চিন্তা করলাম যে না, এতদিন সিলেটে ছিলাম, ঢাকার বাইরে আর এখানে যাব না। সো লেটস সি, দেখি না কি হয়। তো একটা অপরচুনিটি আসলো প্যাকেজিংয়ে, মান্তাকা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আমাকে কাজ দেখতে হবে, ফুল ফ্যাক্টরি কাজ করলাম, প্রোডাকশনে কাজ করতাম, কিন্তু আমাকে প্রোডাকশন, অ্যাডমিন, অ্যাকাউন্ট সব দেখতে হতো। কেন জানি শান্তি পেতাম না, মানে কেন জানি রিলেট করতে পারতাম না। যে সাবজেক্ট পড়ে আসছি, এই সাবজেক্টের সঙ্গে আমি ব্লেন্ড করতে পারতাম না। আমি পড়ে আসছি কিভাবে প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করব, কিভাবে প্রসেস অ্যানালাইসিস করব, কিভাবে ডেটা অ্যানালাইসিস করব, কিভাবে প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করব, কিভাবে কাইজেন লিন ইমপ্লিমেন্ট করব, আমি এগুলো কি করতেছি। তো এইভাবে কিন্তু দেখতে দেখতে বছর 2 কেটে গেছে। সময়টা খুব বেশি সহজ ছিল ব্যাপারটা না, কারণ ওনাররাও কিন্তু আমার কাছ থেকে ওই ব্যাপারগুলো থেকে বা ওই আমার কাছ থেকে কি রেজাল্ট নেবে তাদেরও টেকনিক্যাল নো হাউ ছিল না। আমরাও ঠিকভাবে বুঝতাম না কিভাবে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করব। 2 বছর পার করার পর 2004 একটা অপরচুনিটি আসলো। ফ্যাক্টরির নাম হচ্ছে ভাইরাটেক্স লিমিটেড। আপনারা অনেকে নাম শুনে থাকবেন। গার্মেন্টস ফ্যাক্টরিতে, গার্মেন্টস জগতে খুব নাম করা একটা ফ্যাক্টরি। এখানে আমাকে কল করা হলেন। এখানকার এমডি রেজাউল হাসান ডেভিড স্যার কোনোভাবে জানতে পারছেন যে কিছু আইপি গ্র্যাজুয়েট বের হয়েছেন। মানে উনি খুব ভালো জানতেন যে আইপি কি কাজ করে বা না করে। আমি দেখতাম যে ওনার খুব ভালো নলেজ ছিলেন। তো উনি যখন আমাকে ডাকলেন, ইন্টারভিউ নিচ্ছেন, তখন দেখলাম অনেক কিছু জিজ্ঞাসা করতেছেন। উনি স্যার হেডকে ডাকলেন, ডাকার পরে ইন্টারভিউ নেওয়া শুরু করলেন। দেখলাম যে ওনারা অলমোস্ট প্রত্যেকটা সাবজেক্ট থেকে আমাকে কোশ্চেন করতেছেন। ব্যাপারটা এরকম না যে ওনারা জানেন, ওনারাই জিজ্ঞাসা করতেছেন আমি কি পড়ছি। যখন পড়ছি হিউম্যান ফ্যাক্টর ইঞ্জিনিয়ারিং, বলে এটা নিয়ে একটু বলেন, এটা কি করে। যখন বলতেছি রোবোটিক্স, বলে এইটা নিয়ে একটু বলেন, কি বলেন।
লিন নিয়ে কি পড়ছেন বলেন, মেশিন ডিজাইন নিয়ে কি পড়ছেন। তো একটু মজা পাওয়া শুরু করলাম, ওনারা ইন্টারেস্ট পাইতে শুরু করলেন। তো আমি জয়েন করলাম অ্যাজ এ ফ্রেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার। সো আমার জব হচ্ছে সুইং লাইনে যাওয়া, প্রোডাকশন দেখা এবং ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট করা। বাট ওই যে বললাম শুরুর দিকে লোকজন না চিনলেও কিন্তু একটা স্বপ্ন ছিল যে আমরা কি করতে পারবো, আমাদের পক্ষে কি করা সম্ভব, এই আশাটা বা এই স্বপ্নটা নিয়ে কিন্তু সামনের দিকে আগে যাচ্ছিলাম। সো কনফিডেন্ট কিন্তু হারাই নাই। জয়েন করলাম, জয়েন করে ফ্লোরে যেতাম, দিয়ে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য তো টাইম স্টাডি করতে হবে, মোশন স্টাডি করতে হবে। ঘড়ি নিয়ে ফ্লোরে যেতাম, ফ্লোরের লোকজন হচ্ছে পিছন থেকে বলতো এই আপনারা কেন আসছেন, কেউ হাসাহাসি করতো, কেউ বলতো ওই ওই যে দেখো ঘড়িওয়ালা আসছে, হ্যাঁ ওই যে ঘড়িওয়ালা আসছে টাইম নিতে। কোনোভাবেই হচ্ছে কোঅপারেশন পেতাম না, বিকজ ওই সময় টাইপিক্যাল যেই প্রোডাকশন ম্যানেজার, কোয়ালিটি ম্যানেজার ছিল, তারা আসলে চাইতো না যে আমরা লিড নিই বা আমরা সামনে আসি। সে সব সহ্য করতাম, সব বুঝতাম। মাঝখানে জাপান থেকে অপারেশন ম্যানেজমেন্টের উপর একটা ট্রেনিং করে আসলাম AOTS থেকে, আপনারা অনেকে হয়তো জানেন এটার ব্যাপারে। তো প্রায় 1.5-2 মাসের একটা ট্রেনিং সেশন ছিল, এখান থেকে কিছু জিনিস শিখে আসতাম। আবার আমি ইয়াং ওয়ান বা বিভিন্ন ফ্যাক্টরিতে যেতাম, ইয়াং ওয়ান যারা আইপির অনেক টুলস টেকনিক ততদিনে ইমপ্লিমেন্ট করে ফেলছে, হ্যাঁ বিভিন্ন সিস্টেম তারা প্র্যাকটিস করে, তো এখান থেকে শিখতাম, জানতাম। শ্রীলঙ্কানরা কাজ করতো, তাদের সঙ্গে কিছু কথা বলতাম, দেখতাম, কিছু ফাঁক ফোকর পেতাম যে তাদের প্র্যাকটিক্যাল নলেজ বেশি থাকলে সাবজেক্টিভ নলেজের কিছু ঘাটতি ছিল। এই জিনিসগুলোকে আমি ম্যাটারালাইজ করার চেষ্টা করতাম এবং একসঙ্গে করার চেষ্টা করতাম। তো কাজ শুরু করলাম। আমার চ্যালেঞ্জ ছিল যে আমার যে সাবজেক্টিভ নলেজ আমি যা শিখে আসছি আইপি থেকে, এইটার সঙ্গে প্র্যাকটিক্যাল নলেজের ব্লেন্ডিং করা এবং এই ব্লেন্ডিং থেকে রেজাল্ট বের করে নিয়ে আসা। কারণ ইন্ডিয়া বা শ্রীলঙ্কান যারা কাজ করতেছেন ওনারা কিন্তু এ লেভেল বা লো লেভেল পাস করে এসে খুব ভালো ভোকাল হলেও দেখতাম যে তাদের প্র্যাকটিক্যাল নলেজের অভাব, বাট সাবজেক্টিভ নলেজের অভাব, বাট প্র্যাকটিক্যাল নলেজে তারা খুব ভালো। তো কাজ করা শুরু করলাম, আস্তে আস্তে নিজেদেরকে প্রুভ করা শুরু করলাম। যেটা করতে হয় যে একটা কোম্পানিতে নিজেকে প্রুভ করতে হয়, দুইটা পাশাপাশি সুইং লাইনের একটা কম্পারিজন স্টাডি করলাম, প্রায় 10-12 ঘন্টা লাইনে দাঁড়ায়। দেখলাম যে আমরা আমাদের যে টুলসগুলো সেগুলো ইমপ্লিমেন্ট করলাম, টাইম স্টাডি করলাম, মেথড স্টাডি, মোশন স্টাডি, প্রসেস ইমপ্রুভমেন্ট, লোকজনের সঙ্গে কাউন্সিলিং করা, লোকজনকে মোটিভেট করা। এতে দেখা গেল যে একই স্টাইল চলছে এবং প্রোডাক্টিভিটি লাইক 5-6% হোয়াটএভার ইট ইজ, এটা বাড়ছে। তো মজার কিছু জিনিস আমি লক্ষ্য করতাম আর চেষ্টা করে যেতাম। তো ডেভিড স্যার একদিন আমাকে ডাকলেন। মজার ব্যাপার ছিল 3 দিন 4 দিন ওনার কাছে না গেলে উনি কল করতেন যে রবিন আপনি আসেন না কেন, আপনাদের তো না দেখলে ভালো লাগে না, আপনি কি করতেছেন না করতেছেন জানতে চাই। কারণ ওনার কাছে যখন শেয়ার করতাম প্রত্যেকটা জিনিস উনি খুবই ইন্সপায়ার হইতেন এবং খুবই ফ্লোর দিতেন আমাদেরকে। তো বললাম যে স্যার মজার কিছু জিনিস লক্ষ্য করলাম। বলে কি, আমি 2টা লাইনে কম্পেয়ার করে প্রোডাকশন বা ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট করলাম, করে দেখলাম যে এখানে ইফিসিয়েন্সি বাড়ছে, কিন্তু কেউ ফ্লোর দিতে যাচ্ছে না, কেউ এগুলো করতে যাচ্ছে না। বাট টুলসগুলো আমার জানা আছে, কীভাবে করবো বুঝতেছি না। তো উনি আমাকে হেল্প করার জন্য কিছু সাজেশন দিলেন। আরও কিছু কথা উনি যে এত বড় মাপের লোক আমি আসলে এটা জানতাম না বা মনে করতাম না। আমি যেতাম, এক্সেস নিতাম। বললাম যে স্যার আরও একটা জিনিস লক্ষ্য করলাম, আপনাদের এখানে প্রোডাকশন রিপোর্টে প্রত্যেক ঘন্টায় যা টার্গেট তাই প্রোডাকশন দেওয়া হয়। বলে কেমন? বলে একটা ঘন্টায় যদি প্রোডাকশন কোনো একটা লাইনের 120 পিস হয়, প্রত্যেক ঘন্টায় 120 পিস, 150 পিস হলে 150 পিস। আমি কিন্তু 2004-05 এর দিকের ঘটনা বলতেছি, 6-7 এর দিকে। বলছে সমস্যা কি হবে, আমি তো দিন শেষে ওভারঅল যে প্রোডাকশন সেটা পাচ্ছি। তা আমি আমার ক্ষুদ্র নলেজ থেকে বললাম যে স্যার সমস্যা আছে, সাহস করে। বলি কি সমস্যা? বলি ইমপ্রুভমেন্টের পথ তো বন্ধ, ইমপ্রুভমেন্টের কোনো স্কোপ তো নাই। আপনি যদি না জানেন যে কেন আপনার প্রোডাকশন কম বা বেশি হচ্ছে, আপস অ্যান্ড ডাউন কেন হচ্ছে, পিকস অ্যান্ড ভ্যালিজ কেন আসতেছে, এই রিজনগুলো যদি অ্যানালাইসিস করতে না পারি তাহলে এই আপনার ইমপ্রুভমেন্টের স্কোপ তো টোটালি বন্ধ। উনি এই কথাটা ভালো লাগছে। উনি বলে যে রবিন কালকে আপনি আসেন, সবার সামনে সিএফও বা যারা আছেন সবার সামনে একটা প্রেজেন্টেশন দেবেন, প্রেজেন্টেশনটা রেডি করে নিয়ে আসেন। আমি বাসায় গেলাম এবং মনে করলাম এটা একটা বিশাল চান্স, মিস করা যাবে না। সারা রাতে যতটুকু পারি একটা প্রেজেন্টেশন রেডি করছি এবং আসছি। আসার পরে সকালে প্রেজেন্টেশন দিচ্ছি বড় বড় স্যারদের সামনে। কিছু ইমপ্রুভমেন্ট অল্প দিনে যেটা নিয়ে আসছি, 2টা লাইনের ইফিসিয়েন্সির কম্পারিজন স্টাডি, কিছু ডিপার্টমেন্টে কিছু সিস্টেমের চেঞ্জেস, প্লাস এই যে প্রোডাকশন রিপোর্ট প্রত্যেক ঘন্টায় একই
টার্গেট ভার্সেস অ্যাচিভমেন্ট একই হলে কি কি সমস্যা হইতে পারে, আমরা যে প্রবলেমগুলোকে ঢেকে রাখছি, সো এই জিনিসগুলো ব্যাখ্যা করা, এবং অ্যাজ এ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হোয়াট ক্যান আই ডু, আমি কি রোল প্লে করতে পারি, এই জিনিসগুলো ব্যাখ্যা করা। তো আমার আজও মনে আছে যে ডেভিড স্যার সবার সামনে বললেন যে রবিন ইজ কোয়ালিফাইড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, হি নোজ অল দ্য টুলস অ্যান্ড টেকনিক, এবং হি নোজ হাউ টু ইমপ্লিমেন্ট দ্য টুলস অ্যান্ড টেকনিক। সো আমরা যেভাবে গডকে না দেখে বিশ্বাস করি, এটা একটু বেশি ছিল, আমি অনেক জায়গায় বলতে চাই না, বাট কথাটা এরকম ছিল যে গডকে যেভাবে না দেখে বিশ্বাস করি, ধর্মগ্রন্থকে যেভাবে বিশ্বাস করি না দেখে, ওনার টুলস টেকনিককে আজ থেকে ওইভাবে বিশ্বাস করতে হবে। সো এর মধ্যে কিন্তু আমি শুধু না, আমার যত বন্ধু বান্ধব যারা আছে, আমরা তো ফার্স্ট বেসের স্টুডেন্ট, সবাই খুব স্ট্রাগল করতেছে, অনেকেই ভালো করা শুরু করছে। সো দ্যাট ওয়াজ মাই টার্নিং পয়েন্ট, দ্যাট ওয়াজ মাই টার্নিং পয়েন্ট ইন গার্মেন্টস ইন্ডাস্ট্রি। আমি তখন ফ্লোর পাওয়া শুরু করলাম, নিজেকে প্রুভ করা শুরু করলাম। সো বিভিন্ন জায়গায় ফ্লোরে যাওয়া শুরু করলাম। ডেভিড স্যার বললেন যে আপনার ডিপার্টমেন্টের নাম কি হবে, ওয়ার্ক স্টাডি? আমি বললাম না স্যার, ওয়ার্ক স্টাডি হবে না, আমার ডিপার্টমেন্টের নাম হবে আই ডিপার্টমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। বলো কেন? বলছে আমি শুধু ওয়ার্ক স্টাডি নিয়ে পড়ে থাকতে চাই না, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ সিস্টেম, আমি সিস্টেম নিয়ে কাজ করতে চাই। একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার সিস্টেম ইঞ্জিনিয়ার, যেখানে যখন যেই জায়গায় সিস্টেম দরকার সে সেখানে সিস্টেম ইমপ্লিমেন্ট করবে, এটাই সবার কাজ, তার কাজ। আমি আপনার এই স্যার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কাজ করতে চাই। তো উনি খুব খুশি হলেন, ডিপার্টমেন্ট হলো, ডিপার্টমেন্টের নাম হলো আই। অন্যান্য ফ্যাক্টরিতে ততদিনে ডিপার্টমেন্টের নাম কিন্তু ওয়ার্ক স্টাডি। তো এটা একটা অবজেক্টিভ ছিল। এনিওয়ে অনেক বেশি সময় নিয়ে নিচ্ছি, আস্তে আস্তে নিজে থেকে প্রুভ করা শুরু করলাম, অনেক জিনিস ইমপ্লিমেন্ট করলাম। ওইখানে অনেক দিন স্টে করার পরে যখন আমি জিএম, প্রোডাকশন, কোয়ালিটি, লিন, MIS এই ডিপার্টমেন্টগুলোর হেড ছিলাম, তখন বেরোয় আসার সময় হলো, বিকজ একটু অ্যাডভার্স সিচুয়েশন, অন্য জায়গায় যেয়ে কাজ করার ইচ্ছা বা নিজে করার কিছু ইচ্ছা। তো ততদিনে আমার মনে আছে যে আমি মার্চেন্ডাইজিংয়ের সবচেয়ে বুটিক্স বা অন্যান্য জায়গা থেকে মার্চেন্ডাইজাররা থাকলে সবচেয়ে ভালো মার্চেন্ডাইজার ছিল হচ্ছে আইপি থেকে, কোয়ালিটির হেড হচ্ছে আইপি থেকে, প্রত্যেকটা ফ্লোরে প্রোডাকশন হচ্ছে হেড আইপি থেকে, ইভেন এইচআর এ অ্যানালাইসিস করতেছে যে ওয়ার্কারদের স্যালারি এবং রিক্রুটমেন্ট নিয়ে, সে আইপি থেকে। সো এটা ছিল সাকসেস। এবং আইপি ডিপার্টমেন্টে এবং লিন ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে প্রায় 18 থেকে 20 জন করে প্রায় 40 জনের মতো লোক ছিল। কারণ ততদিনে আমরা এমন কাজ করছি যে আমরা শুধু প্রোডাকশন না, আমরা অন্যান্য সব জায়গায় কাজ করতেছি, আমরা নতুন ফ্যাক্টরি লেআউট করতেছি, ফ্যাসিলিটিস লেআউট করতেছি, এভরিথিং উই আর ডুইং এট দ্যাট টাইম। সো এনিওয়ে এটা ছিল হচ্ছে আমার শুরুর দিকের গল্প। আস্তে আস্তে নিজেকে একটু প্রুভ করতে শুরু করলাম, জয়েন করলাম একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, জি স্টার ডেনিম, আপনার নাম শুনছেন, নেদারল্যান্ডের। মাল্টিন্যাশনালের একটু কাজ করার ইচ্ছা ছিল। এরপরে বিজনেসে আসলাম, বিজনেস করতে শুরু করলাম। অনেক ধরনের ডিফিকাল্টিস থাকার সত্ত্বেও মার্কেটিংয়ে যেহেতু একটা ভালো এক্সপিরিয়েন্স আছে আমার এমডির, আমি যেহেতু এই সাবজেক্টগুলো বা এই ডিফিকাল্টিসগুলো জানি, আমি টুলসগুলো জানি, সো আমাদের কম্বিনেশন আমরা আমাদের ফ্যাক্টরিটাকে গড়ে তুলতে শুরু করলাম। এটা ইট ইজ এসেনশিয়াল ক্লদিং লিমিটেড। আমরা রিসেন্টলি 16 বা 20 লাইনের ফ্যাক্টরির পাশাপাশি নতুন একটা গ্রিন ফ্যাক্টরি করছি, হ্যাভিং 42 লাইন্স, আপনারা অনেকেই দেখছেন। সো আমরা চেষ্টা করতেছি আস্তে আস্তে সামনের দিকে আগায় যাওয়ার। সো এইটা ছিল আমার শুরুর দিকের গল্প। এখন যদি আমি বলি যে স্যার অলরেডি বললেন যে মানে ইন্ডাস্ট্রি 4.0-তে যে চ্যালেঞ্জগুলো চলে আসছে অলরেডি, তার সঙ্গে আসলে আপনাদেরকে খাপ খেয়ে চলার জন্য নিজেদেরকে শুধু ডিগ্রি না, আপনাদেরকে আসলে যে সফট স্কিলগুলো আছে, যে হার্ড স্কিলগুলো আছে, এগুলো আসলে অ্যাচিভ করতে হবে। হ্যাঁ, ইন্ডাস্ট্রি 4.0-তে লাইক আমরা যেটা বলি যে ডিজিটাল টুইন ইঞ্জিনিয়ার, স্মার্ট ফ্যাক্টরি ডাটা অ্যানালিস্ট, রোবোটিক্স অ্যান্ড অটোমেশন প্ল্যানার, সাস্টেনেবল অ্যান্ড অর গ্রিন ফ্যাক্টরি ম্যানেজমেন্ট, AI ড্রিভেন অপারেশনস, এই জায়গাগুলো কিন্তু আসলে কাজ করতে হবে। আমাদের ছেলেরা কিন্তু এখন টেসলাতে কাজ করতেছে, বোয়িংয়ে কাজ করতেছে। কয়েকদিন আগে দেখলাম শাহজালাল থেকে একটা ছেলে টেসলাতে জয়েন করলো, আমাদের শুনতে খুব ভালো লাগছে। এবং আপনাদের এখান থেকে অনেকেই খুবই ভালো করতেছে। নিটারের গল্পটা যদি একটু ছোট্ট করে বলি, আজকে থেকে 6 বা 5 বছর আগে যখন এখান থেকে টেক্সটাইলের ছেলে মেয়েরা যাওয়া শুরু করলো, আমি কয়েকজনকে নিয়োগ দিলাম। এমডি স্যার বলতেছে আপনি এখান থেকে এত ছেলে মেয়েকে কেন নিচ্ছেন, মানে হি ইজ ফ্রম বুটেক্স। তো আমি বলতেছি যে দেখেন এরা খুব ভালো করতেছে,
বল কেমন ভালো করতেছে? আমি বলছি ইনসেন্স ইন্টারভিউয়ে বা রিটেনে সামটাইমস তারা বুটেক্সের থেকেও ভালো করতেছে। তো উনি বললেন কি বলেন? আমি বললাম যে হ্যাঁ আপনি কথা বলেন। সো আমরা কয়েকজন মার্চেন্ডাইজারকে নিলাম, দে আর ডুইং ভেরি গুড, সামনের দিকে আগায় যাচ্ছে। আমরা আইপির কিছু ছেলে এখান থেকে ছেলেমেয়েরা আমাদের সঙ্গে, আমার যতটুকু নাম মনে আছে, সুচিকে অনেক ধন্যবাদ, আদনান, তারপরে হচ্ছে মানিক, হ্যাঁ, এবং আরেকজন আছেন মেবি ইতু বা ইতি, ওনারা কয়েকদিন আগে আমাদের এখানে ইন্টার্নি করে আসছেন। এবং আমি তো আপনাদেরকে বলছি যে আপনারা পড়াশোনা শেষ করেন, যেখানে জয়েন করেন জয়েন করার আগে একটু আমাদের সঙ্গে দেখা করেন। উদ্দেশ্য হচ্ছে এইটা যে যেহেতু ফিল্ড এখন অনেক বড়, তারা যে কোনো দিকে চলে যেতে পারে, অনেক স্কোপ, বা আমি চাই যে তারা আমাদের এখানে আসুক, আমাদের সঙ্গে কন্ট্রিবিউট করুক। স্কোপ ইজ হিউজ রুম ফর স্কোপ। সো আমি বলবো যে এগুলো নিয়ে চিন্তা করার কিছু নাই। এই নতুন নতুন যে জায়গাগুলো, এগুলো আমাদেরকে কাজ করতে হবে এবং এগুলোতে আমাদের সফট স্কিল এবং হার্ড স্কিল নিয়ে চিন্তা করতে হবে। সো একটা জিনিস মনে রাখতে হবে যে আইপি ইটসেলফ ইজ নট জাস্ট আ ডিপার্টমেন্ট অর ডিগ্রি, ইটস আ মাইন্ডসেট। It's a mindset. So whether system is there, IP is there. আমি যেটা বলি, where improvement is there, IP is there. Where innovative is there, IP is there. এবং এখন এসে বলতে হয়, where leadership with integrity is there, IP is there. So future will not wait for you. You will have to create the future. That you have to mind it. So আপনারাই প্রজন্ম, আপনারাই নতুন দেশ গড়ার জন্য স্মার্ট, ইনোভেটিভ এবং সাস্টেনেবল বাংলাদেশ গড়ার জন্য আপনারাই কারিগর, আপনাদেরকে সামনে আগায় আসতে হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ স্যারকে, স্যার আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। মূলত আপনি এই অবস্থায়, শরীর খারাপ থাকা অবস্থাতেও আমাদের যে পরিমাণ সময় দিয়েছেন, এই জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ।